আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এই জন্য তোমাদের জন্য আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শিখবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমরা 6 to 10 সকল শিক্ষার্থীরাই দেখতে পারবে এবং শিখতে পারবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। ভয়েস হচ্ছে, ভয়েসে যদি আমি বাংলা বলি তাহলে ভয়েস মানে হচ্ছে বাচ্চা। তো তোমরা দিকে খেয়াল করো, ভয়েস আসলে জিনিসটা কি, আগে আমরা এই জিনিসটা জানি। ভয়েস হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। আর আমরা যদি বাংলাতে সংজ্ঞাতে যাই তাহলে এরকম হচ্ছে, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস অথবা বাচ্য বলে। তো ভয়েস হচ্ছে ক্রিয়া ভাব কিভাবে প্রকাশ হচ্ছে, মানে ভাব মানে কাজটা কে করতেছে, কার দ্বারা করতেছে, এই জিনিসটাকে আসলে মূলত ভয়েস বলা হয়। তো ভয়েসে যদি আমরা শ্রেণীবিন্যাস করতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের ভয়েস রয়েছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তাও আমরা একটু জেনে নেই অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে। কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, ভার্ব মানে কাজ। এখন ভার্বের কাজ কেউ না কেউ করবে, আর যে করবে তাকে আমরা বলবো সাবজেক্ট, বাংলাতে বলা হয় কর্তা। তো কর্তা যখন নিজেই কাজ করে, সাবজেক্ট যখন নিজেই কাজ করে, তখন এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন এখানে তোমরা খেয়াল করো, আমি লিখছি রাফি রাইটস এ লেটার। রাফি রাইটস এ লেটার। তো এখানে ভার্ব হচ্ছে রাইটস, ভার্ব হচ্ছে রাইট। তো এটা যদি ভার্ব কাজ হয়, রাইট মানে লেখা, কে লিখতেছে? রাফি লিখতেছে। সুতরাং এখানে রাফি হচ্ছে কর্তা, সে নিজেই সরাসরি কাজটা করতেছে, এজন্য এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কর্তার দ্বারা কোনো কাজ যখন সম্পন্ন হয় তখন এটাকে বলা হবে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের আমি একটা উদাহরণ দিয়েছি, তোমরা খেয়াল করো, এ লেটার ইজ রিটেন বাই রাফি। আমরা সেই উপরের অ্যাক্টিভটা যদি আমরা প্যাসিভ করি তাহলে এটা হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই রাফি। লেটারটি রাফির দ্বারা লেখা হচ্ছে, তার মানে কর্তা দ্বারা কোনো কাজ হচ্ছে। উপরেরটাতে কর্তা সরাসরি কাজটা করতেছে এবং প্যাসিভটাতে কর্তা দ্বারা কোনো কাজ করা হচ্ছে। তো আমরা এখন ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় আমরা এই জিনিসটা এখন শিখব। তো ভয়েস চেঞ্জ মূলত 3 ধরনের সেন্টেন্সের হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ। এই 3 সেন্টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয়। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এখানে আমরা লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন তুমি ভয়েস চেঞ্জ করতে যাবা তখন একটা গঠন আছে। এখানে কি করতে হবে? প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপরে কি আছে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বলবে। কি অনুযায়ী বলবে? টেন্স অনুযায়ী। তাহলে আমরা এখানে একটা জিনিস আমি বলে রাখতে চাই, তোমরা অবশ্যই ভয়েস চেঞ্জ করার আগে টেন্সের যে গঠনগুলো আছে এগুলো অবশ্যই পড়ে নেবা। আশা করি তোমরা এগুলো পারো, তোমাদেরকে ক্লাসে অনেক পড়ানো হয়েছে। এবং তোমরা এই ভয়েসটা যখন করতে যাবা এর আগে একটু টেন্সের গঠনগুলো একটু দেখে নিবা, তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে। এবং কি তারপরে কি করতে হবে? মূল ভার্বের B3, মূল ভার্বের B3 মানে পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল বলবো। এখানে একটা জিনিস বলে রাখতে চাই, প্যাসিভ যখন হবে, কোনো বাক্য যখন প্যাসিভ করতে হবে অথবা কোনো বাক্যকে যখন প্যাসিভ বলা হবে সেখানে অবশ্যই মূল ভার্বের B3 মানে পাস্ট পার্টিসিপল বলবে। প্যাসিভ মানে হচ্ছে এখানে এটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, প্লাস বাই দিতে হবে, প্লাস
সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট যেটাই থাকবে ওইটার আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। তো এই যে আমরা এতক্ষণ করলাম গঠনটা, এখন আসলে আমরা এটা নিয়ে আলোচনা করি কিভাবে আমরা খুব সহজে ভয়েস চেঞ্জ করতে পারি। শুধুমাত্র যদি আমরা এখানে গঠনটা পড়ে বসে থাকি তাহলে আমাদের হবে না, আমাদের এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজে আমরা এটাকে শিখতে পারবো। তো চলো আমরা এখানে প্রথমে কিভাবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখানে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট। তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই বাক্য যেটা দেওয়া থাকবে অ্যাক্টিভে ওইটার অবজেক্টটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের অবশ্যই অবজেক্ট চেনা লাগবে। এগুলো তোমাদের অবজেক্ট এবং সাবজেক্ট চিনতে অনেকেরই সমস্যা হয়। এই জিনিসটা নিয়ে সমস্যাতে পড়ো, আসলে অবজেক্ট কোনটা সাবজেক্ট কোনটা তোমরা আসলে ক্লাসিফাই করতে পারো না। এখানে আমি একটু তাই অবজেক্ট এবং সাবজেক্ট নিয়ে আলোচনা করে দিচ্ছি। অবজেক্ট তুমি কিভাবে বের করবে? প্রথমে আমরা অবজেক্টকে তো সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টটা কিভাবে বের করা যায়, আসলে অবজেক্টটা কি এটাও জানতে হবে। তো আমরা অবজেক্টটা নিয়ে একটু আলোচনা করি। অবজেক্ট হচ্ছে যাকে আশ্রয় করে, আমি যদি বাংলাতে সংজ্ঞাতে বলি তাহলে এরকম হবে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় অবজেক্ট। তাইলে এখন হি reads a book, he reads a book। তাহলে এখানের মধ্যে আমরা যদি এটাকে, তাহলে হি হচ্ছে কি সাবজেক্ট, এখানে রিডস হচ্ছে ভার্ব আর এ বুক হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দেখো এ বুক অবজেক্ট কিভাবে হয় আমরা এই জিনিসটা ক্লিয়ার করেছি। ভার্বের কাজ যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, তাহলে সে কি করতেছে? বই পড়তেছে। তাহলে তার যে পড়ার কাজটা কাকে আশ্রয় করে হচ্ছে? বইকে আশ্রয় করে হচ্ছে। সুতরাং বই হচ্ছে এখানে অবজেক্ট। সেইভাবে আমরা যদি এখানে তোমরা খেয়াল করো, রাফি রাইটস এ লেটার, রাফি চিঠি লিখছে, তাহলে তার যে লেখার কাজটা এটা কাকে আশ্রয় করে হচ্ছে? লেটারকে। তাহলে এখানে লেটার হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে যখন যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে আসলে অবজেক্ট বলা হয়। সাধারণত তোমরা যেটা মনে করো যে ভার্বের পরে যেটা থেকে অথবা শেষের যেটা থেকে এটাই মনে হয় অবজেক্ট, আসলে ঘটনাটা এরকম মোটেই না। অবজেক্ট হচ্ছে যখন তাকে আশ্রয় করে কাজ করা হবে তখনই আমরা তাকে অবজেক্ট বলতে পারবো। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো, হি ইজ লেজি, হি ইজ লেজি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব, আর তাহলে লেজি কি? লেজিকে আমরা অবজেক্ট বলবো না, লেজি অবজেক্ট না। কেন না এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ সে হচ্ছে অলস, সে হচ্ছে অলস। সুতরাং এখানে কোনো কাউকে আশ্রয় করে কোনো কাজ হচ্ছে না। সুতরাং আমরা এখানে লেজিকে আমরা এখানে অবজেক্ট বলতে পারবো না। লেজি সাবজেক্ট দ্বারা কোনোভাবে প্রভাবিত হচ্ছে না, আর যেটা সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয় না সেটাকে অবজেক্ট বলা যাবে না। তাহলে লেজি কি এটা তো আমাদের জানতে হবে। লেজিকে বলা হচ্ছে, লেজি হচ্ছে এখানে এটাকে বলা হবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এখন তোমরা বলতে পারো যে কমপ্লিমেন্ট কি, প্রশ্ন থাকতে পারে তোমাদের। তাহলে কমপ্লিমেন্টটা কি এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আরেকটি পরিচয়। কমপ্লিমেন্ট হচ্ছে কি সাবজেক্টের আরেকটি পরিচয়। দেখো তোমরা, আমি বললাম হি ইজ লেজি, সে হচ্ছে লেজি। তাহলে লেজিকে আমরা অবজেক্ট বলছি না, আর লেজিকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট। সেটা হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে সাবজেক্টের আরেকটি পরিচয়। তাহলে লেজিটা কে? সে। লেজি কে? সে। তাহলে সে তো লেজি, লেজি তো সে। তাহলে সাবজেক্টের আরেকটি পরিচয় হলো কিনা?
তো এই জন্য এখানে বেসিকে অবজেক্ট বলা যাবে না। তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার করে জানতে হবে যে অবজেক্ট জিনিসটা আসলে কি। অবজেক্ট হচ্ছে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয় এবং যেটা সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয়, এটাকে বলা হবে অবজেক্ট। যেমন আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে এখানে হি ইজ এ স্টুডেন্ট, তাহলে হি হলো এখানে সাবজেক্ট, ইজ হলো ভার্ব, তাহলে স্টুডেন্ট কি? স্টুডেন্ট তো অবজেক্ট? অবশ্যই না, কারণ স্টুডেন্ট কে আশ্রয় করে এখানে কোনো কাজই হচ্ছে না। তাহলে এখানে এটাকে বলা হবে কমপ্লিমেন্ট। দেখি কি বলা হবে? কমপ্লিমেন্ট। তাহলে দেখো তোমরা, কারণ স্টুডেন্টটা কে? সে। স্টুডেন্ট কে? সে। তার আরেকটা পরিচয় হচ্ছে কি? সে স্টুডেন্ট। তাহলে তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে শেষে থাকলে আসলে অবজেক্ট হয় না, শেষে থাকলে এটাকে আমরা কোনোভাবে মানে অবজেক্ট বলতে পারবো না। যদি অবজেক্ট হয়, যদি অবজেক্টের কাজ করে, তখন আমরা এটাকে অবজেক্ট বলবো এবং সেই ক্ষেত্রে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। আর কমপ্লিমেন্টকে কোনোভাবে অবজেক্ট বলা যাবে না এবং এটাকে সাবজেক্টও করা যাবে না। তাহলে আমাদের এখানে তোমাদের অবজেক্ট কিভাবে তোমরা চিনবা, অবজেক্ট চেনার একটা উপায় আছে, আমি এটা তোমাদের লিখে দিচ্ছি, তোমরা লিখে ফেলো অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নাও, রেখে দাও। দেখো অবজেক্ট চিনার উপায়, অবজেক্ট তুমি কিভাবে বের করবে, অবজেক্ট তুমি কিভাবে চিনবে। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাইলে ভার্বকে যখন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা হবে, তখন আমরা কি পাবো? অবজেক্ট পাবো। যেমন এখানে হি রিডস এ বুক, সে কি পড়ে? রিডস পড়ে। কি পড়ে? বই পড়ে। যেমন আমি যদি লিখি হি গিভস মি এ পেন, তাহলে এখানে দেখো হি গিভস, সে দিল, তাহলে কি দিল? এ পেন, কলম দিল। তাহলে কলম হচ্ছে অবজেক্ট। মি কাকে দিল? আমাকে দিল, মিও আছে এখানে অবজেক্ট, সমস্যা নেই, এখানে ডাবল। তাহলে আমাদের তোমরা তো এটা বুঝতে পারছো যে অবজেক্ট জিনিসটা কি। তাহলে অবজেক্ট কিভাবে বের করা যায়? খুব সহজে, তুমি যখন ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা, তাইলে এখন আমরা কিভাবে অবজেক্ট চেনা যায়, কিভাবে অবজেক্ট বের করা যায়, এই জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে দেখো এখন আমরা করব সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলা হয় এই জিনিসটা আমাদের জানতে হবে। সাবজেক্ট হচ্ছে যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়, মানে যে কাজটা করে তাকে বলা হবে কি? সাবজেক্ট। যেমন হি রিডস এ বুক, এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? রিডস, পড়া। তাহলে পড়ার কাজটা কে করতেছে? সে করতেছে, তাহলে আমরা তাকে বলবো এখানে সাবজেক্ট। যেমন দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। তাহলে এখানে ভার্ব কোনটা? প্লে, খেলা। খেলার কাজটা কে করতেছে? তারা করতেছে, তাহলে এখানে তারা হবে এখানে সাবজেক্ট। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে কাজ করে, যে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বের করার আরেকটা উপায় আছে, তোমরা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে ফেলো। সাবজেক্ট কিভাবে চেনা যায়? সাবজেক্ট চেনার উপায়। সাবজেক্ট কিভাবে চেনা যায়? ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া
যায়। যখনই তোমরা ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করো, যেমন এখানে রিচ করে, কে করে, সে হলো সাবজেক্ট। এখানে প্লে খেলে, কে খেলে, তারা খেলে, তারা হচ্ছে এখানে কারা খেলে, তারা খেলে, তাহলে তারা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম, অবজেক্ট এবং সাবজেক্ট। তাহলে প্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপরে কি কাজ করতে হবে আমাদের, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে, টেন্স অনুযায়ী। তো আমরা তোমরা টেন্সের গঠনগুলো একটু পড়ে নিবা। এখানে আমরা লিখে দিয়েছি, দেখো টেন্স অনুযায়ী কিভাবে অক্সিলারি ভার্ব নিতে হয় আমরা সংক্ষেপে লিখে দিয়েছি। যেমন প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় ভার্বটা, তাহলে আমরা এখানে এম ইজ আর ব্যবহার করব প্লাস B3। আমি প্রথমে বলে রাখছি যে প্যাসিভ মানেই এখানে ভার্বটা B3 হবে, অবশ্যই B3 হবে। তাহলে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা লিখে ফেলো, তোমাদের জন্য সহজ হবে। তাহলে যদি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে আমরা এম ইজ আর প্লাস B3 ব্যবহার করব। তারপর যদি পাস্ট ইনডিফিনিটের হয়, তাহলে আমরা হয় ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব প্লাস B3। যদি ফিউচার ইনডিফিনিটের হয়, আমরা বি ব্যবহার করব তারপর B3। এবং যদি কন্টিনিউয়াস হয়, সকল কন্টিনিউয়াস প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যে কোনো কন্টিনিউয়াসে আমরা বিং ব্যবহার করব, ইউআর করব বি তারপরে B3। পারফেক্টে সকল পারফেক্টে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, আমরা পারফেক্টে আমরা পারফেক্ট টেন্সে বি প্লাস B3 ব্যবহার করব। এবং মডালসগুলো যেগুলো আছে মডাল ভার্ব, তোমরা আশা করি মডাল ভার্বগুলো জানা বুঝছিনো, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডাল ভার্ব, আরো আছে অনেক। তাহলে এগুলো যদি থাকে তাহলে আমাদের প্রেসিড করার সময় বি দিতে হবে, তারপরে মূল ভার্বটা B3 করতে হবে। তাহলে তোমরা এই চারটা তুলে ফেলো এবং আমরা সামনের দিকে আগাই। মূল ভার্বের B3 করার পর আমাদের কাজ হচ্ছে কি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে মূল ভার্বের B3 বলবে, এরপর হচ্ছে বাই বলবে, তারপরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে দেখো আমি লিখে দিচ্ছি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। তোমরা লিখে ফেলো অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। কি বলা আছে এখানে? সাবজেক্টিভ। যেগুলো সাবজেক্টিভ আছে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তাহলে অবশ্যই আমাদের সাবজেক্টিভ গুলোরে অবজেক্টিভ করতে হবে। তাহলে এখানে আই যদি থাকে, যেমন আই হচ্ছে সাবজেক্টিভ, আই এর অবজেক্টিভ হচ্ছে কি মি, তাহলে আই থাকলে হবে মি। সেম ভাবে উই থাকলে হবে আস। তারপরে ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হবে হিম, শি থাকলে হার, দে থাকলে দেন, ইট থাকলে ইটি হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যদি এরকম থাকে মাই, আওয়ার অথবা ইউ প্লাস নাউন, যদি এরকম থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় সেম ডে বলবে মাই, আওয়ার, ইউ প্লাস নাউন। যেমন যদি এখানে দেখো আমি প্ল্যান করেছি, যেমন যদি থাকে মাই ফাদার, তাহলে আমরা প্যাসিভ করার সময় এখানে মাই ফাদার লিখব, পরিবর্তন হবে। সেম ভাবে যদি থাকে হিজ, হার অথবা দেয়ার, হিজ, হার অথবা দেয়ার প্লাস নাউন থাকলে আমরা প্যাসিভ করার সময় হিজ, হার অথবা দেয়ার প্লাস নাউন ব্যবহার করব। যেমন যদি থাকে হিজ ব্রাদার, তাহলে আমরা প্যাসিভ করার সময় লিখব হিজ ব্রাদার। তাহলে দেখো আমরা মোটামুটি এখানে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে এই গঠনটা আমরা আলোচনা করলাম। এখন আমরা কিছু প্র্যাকটিস করি, তাহলে আশা করি তোমাদের জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। তাহলে আমরা অ্যাক্টিভ লিখি একটা, যেমন এখানে আমি লিখছিলাম রাফি রাইটস এ লেটার, রাফি রাইটস এ লেটার, এটা অ্যাক্টিভে রয়েছে, এটা আমরা প্যাসিভ করি, তাহলে এটা যদি প্যাসিভে রূপান্তরিত করি, তাহলে এখন আমরা এই ঘটনাটা ফলো করব। তাহলে দেখো কি আছে এখানে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কি আমরা খুব সহজে বের করতে পারি যে কিভাবে একে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে ভার্বকে প্রশ্ন করি, ভার্ব হচ্ছে রাইট
লিখে, আমরা বলি কি লিখে, লেটার, এ লেটার একটি চিঠি লিখে, তাহলে এ লেটার হচ্ছে অবশ্যই এখানে অবজেক্ট, তাহলে আমরা অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে এ লেটার, এ লেটার। এখন আমরা এখানে কি ব্যবহার করতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে এখানে ভার্বটা কিসে আছে, রাইট, প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সুতরাং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি ব্যবহার করব, এম অথবা ইজ অথবা আর, তাহলে এখানে এ লেটারের সাথে কি বসবে, ইজ, এ লেটার ইজ, মূল ভার্বের বি3, তাহলে রাইটের বি3 হবে কি, রিটেন, এ লেটার ইজ রিটেন। তারপর আমরা কি ব্যবহার করব, বাই, রিটেন বাই, তারপরে রাফি, তাহলে রাফি যদি নাউন থেকে আমরা এটা নাউন বলবে, চেঞ্জ হবে না, প্রপার নাউনে যেটা আছে ওটাই বলবে রাফি। তাহলে হয়ে গেল আমাদের প্যাসিভ, এ লেটার ইজ রিটেন বাই রাফি। ব্যাপারটা খুবই সিম্পল, তোমরা যদি এগুলা একটু পড়ো, খেয়াল করে মনোযোগ সহকারে পড়ো, তাহলে তোমাদের প্যাসিভ করাটা একদম ইজি মনে হবে। দেখো আমরা আরেকটা উদাহরণ করে দিচ্ছি, he has broken the glass, he has broken the glass, তাহলে এখানে কি আছে দেখো, he has broken the glass, এখানে ভার্ব কোনটা, broken, মেইন ভার্ব, ভাঙা, ভেঙেছিল, ভেঙেছে, তাহলে সে কি ভেঙেছে, গ্লাস ভেঙেছে, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়, তাহলে অবজেক্টকে গ্লাস, তাহলে আমরা অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট করব, সিম্পল ব্যাপার। যদি বেসিক করে এটাকে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে দেই, দি গ্লাস, দি গ্লাস। তাহলে আমাদের এখানে কি দিতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে এটা কি টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর পারফেক্ট হলে আমরা লিখছি কি দিতে হবে, বিন দিতে হবে, তাহলে আমরা হ্যাজ এর সাথে কি দিব, বিন, the glass has been, তারপরে মূল ভার্বের b3 এখানে দেওয়া আছে, b3 broken, the glass has been broken by, he হয়ে যাবে, he এর অবজেক্টিভ হচ্ছে কি, him, broken by him। একদম সিম্পল ব্যাপার, তোমরা খুব সহজেই প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। তাহলে আমি এটা মুছে ফেলতেছি। এখন দেখো মডাল থাকলে কি ব্যবহার করব, মডাল যদি থাকে তাহলে বি, তাহলে আমি একটা মডালসের উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। দেখো আমি বললাম I can do it, I can do it, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, এখানে দেখো আমি বললাম I can do it, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে do, করতে পারো, তাহলে আমি কি করতে পারবো, ইট, এটা করতে পারবো, তাহলে আমাদের ইট হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টকে করব কি, সাবজেক্ট, ইট। তাহলে এখানে দেখো মডাল ভার্ব ক্যান, তাহলে আমরা লিখছি মডাল যদি থাকে তাহলে আমরা বি দেব, তাহলে ক্যান এর সাথে কি দিতে হবে, বি, ইট ক্যান বি, তাহলে বি3 মূল ভার্বের বি3, তাহলে ডো ভার্বের বি3 হচ্ছে ডান, ইট ক্যান বি ডান, তারপর আমরা ব্যবহার করব বাই, আর আই এর অবজেক্টিভ হচ্ছে মি। একদমই সিম্পল ব্যাপার, ইট ক্যান বি ডান বাই মি। যদি গঠনটা অনুসরণ করো এবং এই ক্যান্সেল যে অক্সিলারি ভার্ব বসাইতে পারো, তাহলে সকলের তোমাদের জন্য খুবই সিম্পল মনে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং জিনিসটা বুঝতে পারবে ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। এখন আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং ক্লাস সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমরা এটা আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবে। তোমরা এগুলো তুলে নাও। I accepted the invitation. They are playing football.
হি ড্রিঙ্কস টি। Everybody respect him. His father loved him. তাহলে এই পাঁচটা উদাহরণ আমি দিয়ে রাখলাম, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো শিক্ষার্থীরা, এই করোনা ভাইরাসের মধ্যে তোমরা ভালো থাকো, আমি এই দোয়া করছি, এবং ভালো থাকো, সুস্থ থাকো।